দর্শক, আপনারা দেখছেন পূর্বাপর। আমরা কথা বলছি নির্বাচন, ইশতেহার, রাজনীতি এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর শামসুল আলম এবং ডক্টর আহসান এইচ মনসুর। একজন দর্শক বোধহয় আছেন টেলিফোনে আমাদের সাথে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি করতে পারেন। আমি কামরুল হাসান বলছিলাম কিশোরগঞ্জ থেকে। জি, বলুন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে প্রার্থীরা যেসব টাকার হিসাব দিয়েছেন নির্বাচন কমিশনের তথ্য কেন্দ্রে, সেটা হচ্ছে ওনারা যে আয় দিয়েছেন কত গুণ বেড়েছে সেটাও বড় কথা নয়, কিন্তু যে টাকাটা দেখানো হয়েছে সেটা তো সম্পূর্ণ প্রদর্শিত আয় এবং সেটা সাদা টাকা এবং এই টাকার জন্য ট্যাক্স দেওয়া হয় এবং সেটা তারা দিয়েছেন। তো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলা কতটুকু যৌক্তিক? এবং দ্বিতীয় কোশ্চেন হলো, যেহেতু বিএনপি নির্বাচনে আসে নাই, আওয়ামী লীগ এককভাবে এসেছে, সুতরাং একপক্ষীয় ভাবে এই বিষয়গুলো তোলার কতটুকু যৌক্তিক? কারণ তারা যদি নির্বাচনে আসতো তাদের দেখতো যে বিষয়টা তাদের জন্য এরকম, তাহলে এটা একপক্ষীয় ভাবে আওয়ামী লীগের উপর দুষ্টা চলে যাচ্ছে। এই জিনিসটা আমার কমপ্লেইন ছিল আর কি। জি, ধন্যবাদ আপনাকে। এটার থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় আছে মনে হয়, যেহেতু একদলীয় নির্বাচন? দর্শকের এই প্রশ্নটার মধ্যে আমি মনে করি একটি তার ভালো জিজ্ঞাসা হলো এই, আমরা একটা আংশিক দৃশ্য পাচ্ছি। একেবারে 5-7 জন 10 জনই এত গুণ আয় করেছে তা নয়। বাংলাদেশের আমরা দেখেছি অনেক সরকারি কর্মকর্তা, সাধারণ কর্মকর্তা রিটায়ারমেন্টের পরে, এটা বললে অনেকে তো আহত হবেন, গুলশান বনানীতে বাড়ির মালিক হয়েছেন, কোটি টাকার ফ্ল্যাটের মালিক হয়েছে। এই দৃশ্য এই দেশে কিন্তু আছে। কদিন আগে আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা, মেয়র ইলেকশনের সময় সুজন একটি জরিপ প্রকাশ করেছিল এবং সেখানে দেখানো হয়েছে যারা ক্ষমতায় আছেন তাদের সম্পদ কি হারে বেড়েছে এবং যারা ক্ষমতায় থাকতে পারেননি বা বাইরে ছিলেন, নির্বাচিত হতে পারেননি, তাদের মোটামুটি একই রকম আছে বা সামান্য খানিকটা বেড়েছে। মেকানিক্সটা কি আসলে? খুব একটা ভিত্তি বা খুব গভীর এই হলফনামার উপর নির্ভর করে এটা আমরা সাধারণভাবে সবাই দেখতে পারি যে দেশের, শোনেন, এটা তো সকলের জানা কথা যে এই দেশে অনেকেই আঙ্গুল ফুলে করে। গ্রামে গ্রামে কোটিপতি হয়েছে কিভাবে? সবাই খারাপ ভাবে হয়েছে তা না, ব্যবসা করে হয়েছে, সুযোগ সুবিধা হয়েছে। এই দেশে স্বাধীনতার সময় যারা ডেপুটি কমিশনার ছিল এসে তারা ওই ডিউ রেসপেক্ট, তারা কিন্তু সচিব হয়ে গেছেন। সেই উল্লম্ফন এই বাংলাদেশ হতে বহু লোকের কপাল খুলেছে, গ্রামে গ্রামে কোটিপতি হয়েছে। এখন বৈধভাবে যদি হয়ে থাকে, আমি যেটা বলবো, যেটা ডক্টর মনসুর বলেছেন, এটার দুদক দেখতে পারে, এটার আমাদের এই এনবিআর দেখতে পারে কোথায় কোনো বিচ্যুতি আছে কিনা। তো সম্পদের বহু ক্লাস, বহু সেকশনে বহু রাজনীতিবিদই হয়েছে। এর আগের যে তফসিলটি ছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে সবার সম্পদের বিবরণী দেয়া হবে, এটি অন্যতম একটি বড় ব্যাপার ছিল ইশতেহারে। এই ইশতেহারে তত জোরালো ভাবে ব্যাপারটি নেই এবং এই 5 বছরেও বাস্তবায়ন আমরা দেখিনি। এর পিছনে বা কারণটা কি মনে হয়? না, এটি আসা উচিত স্বচ্ছতার জন্য, সরকার স্বচ্ছতার জন্য, যেটা আমরা বলি গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সের একটা অংশ হলো এটা, মানে আমি ধন সম্পদের প্রত্যেকের যা দেয়ার প্রকাশ্য, যারা বিশেষ করে জনপ্রতিনিধি, যারা পাবলিক সার্ভেন্টস, তাদের এটা অবশ্যই দেওয়া উচিত। আমি ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করে সেটি আমি ট্যাক্সের মাধ্যমে দেব না, সেটা ট্যাক্স বিভাগ ধরবে আমাকে। কিন্তু সরকারি দায়িত্ব পালন করলে অবশ্যই সেটি আমরা এটা কিন্তু স্বীকার করেও নিয়েছি এবং এই কারণেই এই শপথনামা দিতে হচ্ছে। তো এটি প্রকাশ্য হওয়া উচিত, এটি সবার জানা উচিত। তবে সামগ্রিকভাবে জানা উচিত, আমি মনে করি সকলের দিক থেকে যদি জানি পূর্ণাঙ্গ একটা দৃশ্য আমরা পেতাম। জি, ধন্যবাদ আপনাকে। আবারও একটু এখান থেকে সরে যেতে হচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন থেকে বেরিয়ে এসেছেন কামাল উদ্দিন সবুজ, তিনিও আরেকজন সাংবাদিক নেতা। তার বক্তব্য এখন আমরা সরাসরি দেখব। উনি এই তার কর্মসূচি পালনে দৃঢ়প্রতিজ্ঞ এবং উনি মনে করেন এটা একটি গণতান্ত্রিক প্রোগ্রাম। এই গণতান্ত্রিক প্রোগ্রামে বাধা দেওয়া অগণতান্ত্রিক মানসিকতারই পরিচয় বহন করে। কাজেই দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য এই ধরনের আন্দোলন করা অবশ্যই বাঞ্ছনীয় এবং দেশকে স্থিতিশীল করা দরকার এই ধরনের একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা উনি জেনেছেন, সেই বিষয়ে কি বলেছেন? না, উনি মনে করেন যে এই ধরনের পরিস্থিতি তো এই ধরনের বা আগামীকালকে যে অনুষ্ঠিত যে প্রোগ্রাম, যে ওনার যে এটা যাতে এই ধরনের কর্মসূচি তে বাধা দেওয়ারই একটা প্রক্রিয়ার অংশ মনে করেন এবং এগুলো আসলে কোন গণতান্ত্রিক সভ্য সমাজে কাম্য নয় এবং এগুলো থেকে বিরত থাকার জন্য উনি সরকারকে আবেদন জানিয়েছেন এবং মনে করেন যে বাংলাদেশের আপামর শান্তিকামী এবং গণতন্ত্রকামী মানুষ এই অনুষ্ঠানে, এই প্রোগ্রামে, কর্মসূচিতে যোগদান করবেন এবং অবশ্যই উনি ওনার যে গণতন্ত্রের যে অভিযাত্রা উনি শুরু করেছেন সেখানে সফলকাম হবেন।
দর্শক, বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে কথা বলছিলেন সাংবাদিক নেতা কামাল উদ্দিন সবুজ, তার বক্তব্য আপনারা শুনলেন। তো যে কথাটায় আমরা ছিলাম, এই যে শ্বেতপত্র এবং ক্ষমতার সাথে সম্পদের যে সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে এই যে নির্বাচনটি হতে যাচ্ছে, যেখানে আসলে জনগণ তাদের যে প্রতিক্রিয়া সেটি জানানোর সুযোগ পাচ্ছেন এবং তার পরিপ্রেক্ষিতে এই ইশতেহারটি দেয়া হচ্ছে, এইভাবে নির্বাচন আসলে অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করে আপনার মনে হয়? দেখেন, নির্বাচন হচ্ছে একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে একটা দেশের সব ধরনের কার্যক্রম নির্বিঘ্নভাবে চালানোর জন্য জনগণের একটা রায় থাকে সেটার মধ্যে। এই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে না হয় বা এই সংঘাত যদি আমরা আগামীতে চলতে থাকি, নির্বাচন তো হয়ে যাবে আমার মনে করি 5 তারিখে, যেভাবেই হোক, সেটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমার কোনো সন্দেহ নাই মনে হয়। কিন্তু ফল কি হবে? এবং আমি মনে করি যেটা কোনো ফল হচ্ছে না আপাত দৃষ্টিতে। অ্যাটলিস্ট যদি আমাদের রাজনৈতিক পরিস্থিতি এইরকম ঘোলাটেই থেকে যায় আগামীতে নির্বাচন পরবর্তীকালে, তাহলে আমরা কি অর্জন করলাম এই নির্বাচনের মাধ্যমে? জনগণের যে সিল অফ অ্যাপ্রুভাল সেটা তো অলরেডি ডিসঅ্যাপ্রুভড হয়ে গেছে, কারণ জনগণ তো 154টা ভোটই দিতে পারে না, মেজরিটি অলরেডি ডিসএনফ্র্যাঞ্চাইজড। কাজে সেই কনটেক্সটে কিন্তু জনগণ কোনো মতেই এটাকে এই সরকারের প্রতিনিধিত্বশীলতায় জনগণের সাথে নাই, থাকবে না। সেটা কিন্তু সরকারকে মনে রাখতে হবে। সেটা যদি অনেকেই বলে যে 10-এর পরে 11 হয়ে যাবে, সেটা কিন্তু ইট ক্যান বি এ পলিটিক্যাল। আজকে একটি গোল টেবিল আলোচনা হয়েছিল, জানি না আপনার চোখে পড়েছে কিনা, এবং সেখানে একজন ব্যবসায়ী নেতা তিনি বলছিলেন যে আরো যদি 90 দিনও আপনারা চালান এই 10ম জাতীয় সংসদ, সেই 90 দিন কি এভাবেই যাবে কিনা এবং অর্থনীতি এই অবস্থাতেই আটকে থাকবে কিনা, সেটি ছিল তার প্রশ্ন। হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে আমি 10 থেকে 11তে যাবো কি যাবো না সেটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি যদি 11তে যেতেই চাই তাহলে আমি কোন প্রক্রিয়ার মাধ্যমে যাব। অর্থাৎ আমাকে এখনই তো বসতে হবে তাহলে অপোজিশনের সাথে বসে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট তো করতে হবে। 11 বা 12 বা 13 তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি বর্তমান পরিস্থিতি থেকে যে পরিস্থিতিতে যাই সেটা উত্তরণ করতে হলে আমাকে একটা মোটামুটি একটা পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে যেতে হবে, যেটার মাধ্যমে আমি এই রাজনৈতিক সংঘাতটাকে আগামীতে হতে দেব না। আগামীতে যদি রাজনৈতিক সংঘাত চলতে থাকে, সরকার নতুন আসতে পারে, কিন্তু আমাদের অর্থনৈতিক পটভূমিতে তো তার কোনো ইম্প্যাক্ট পড়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। এবং সেটা যদি না হয় তাহলে এই ইলেকশনের মাধ্যমে আমরা কি অর্জন করলাম বা এই ম্যানিফেস্টোর মাধ্যমে আমরা কি অর্জন করব আগামীতে, এটা তো একটা বড় প্রশ্ন থেকেই যাবে। কাজেই আমি আশা করব যে যেভাবেই হোক না কেন, আমরা 10ম সংসদের মাধ্যমেই হোক বা 11 সংসদের মাধ্যমেই হোক, ইমিডিয়েটলি এটার একটা পলিটিক্যাল রেজলিউশন হয়ে যাওয়া দরকার, যেটার মাধ্যমে আমরা এই যে ম্যানিফেস্টো, এই ম্যানিফেস্টোর অর্থনৈতিক দিক নিয়ে কিন্তু এবং পলিটিক্যাল দিক নিয়েও কিন্তু আমার মনে হয় না যে কোনো পক্ষেরই কোনো আপত্তি থাকার কথা, কারণ সবই ভালো কথা, সবই আমরা চাই। কিন্তু এটা অর্জন করতে হলে আমাদের পরিবেশটা ঠিক করতে হবে এবং ওটার জন্য যেন আমাদের সরকার, সরকারি দল এবং যা অপোজিশন সবাই মিলে যেন সেটা আমাদেরকে একটু উপহার দেন। জি, ধন্যবাদ। ডক্টর আলম, এখন যে অর্থনৈতিক ব্যবস্থার কথা আমরা বলছি এবং তার যে কন্টিনিউটির কথা বলা হচ্ছে, সেটি আসলে এই ধরনের রাজনৈতিক অস্থিরতায় কতটুকু প্রভাবিত হয়, আর সেটি থেকে আসলে অর্থনীতিকে, এই রাজনৈতিক অস্থিরতা থেকে অর্থনীতিকে দূরে সরানোর কি কোনো নীতি আছে কিনা? না, রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে, প্রতিবন্ধকতা তৈরি হলে পণ্য চলাচলে, জনগণের চলাচলে অবশ্যই অর্থনীতি বাধাগ্রস্ত হয়, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। অর্থনীতি একটা চমৎকার স্থানে এসেছিল গত 5 বছরে। আমরা যেটা বলি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, সামষ্টিক অর্থনীতির যে নির্দেশকগুলো সবগুলোই অনেক কি বলবো প্রশংসার যোগ্য, দেশে বিদেশে এটা প্রশংসিত হয়েছে। এর মধ্যে এখন শেয়ার বাজার বা হলমার্ককে কি আপনি খুব ছোট শেয়ার বাজার, আমি এত কিছুর পরও আমাদের রাজনৈতিক উত্থান পতনও গত 3 মাসে শেয়ার বাজারের কার্যক্রম কিন্তু চমৎকার, ভালো করছে। এখন বিদেশি পুঁজিও এসছে শেয়ার বাজারে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ কিন্তু $18 বিলিয়ন। আমাদের 18% রপ্তানি বেড়েছে গত জুলাই থেকে এই নভেম্বর পর্যন্ত। তো ব্যাংকিং সেক্টরে যে অনাস্থা তৈরি হয়েছে, অনাস্থা তৈরি হয়েছে, আমরা এটা একেবারে নতুন ভাবছি সবকিছু। অনেকেই আমাদের এগুলো নিয়ে অতীত থেকে 2005-এ ওরিয়েন্টাল ব্যাংক বসে পড়লো, যার টাকা এখনো অনেকে পায় নাই, তার কোনো বিচার ইনসাফ কিছুই হয় নাই। তো এর এই না যে এটা হওয়া উচিত, আমি এটা বোঝাচ্ছি না। আমি বোঝাচ্ছি যে বাংলাদেশের এই অপব্যবস্থাপনার ইতিহাস কিন্তু একেবারেই নতুন না।
এবার যে স্ক্যাম হলো, সবচেয়ে বড় কথা হলো তাদের ধরা হয়েছে, এখনো অনেকে জেলে আছে, গ্রেফতার করা হয়েছে, একটা বিচারিক প্রক্রিয়া আছে। এই বিষয়টা বুঝতে হবে, এটি কাম্য ছিল না। অবশ্যই আমি ব্যাংকিং সেক্টর একটা বড় রকমের আঘাত, সন্দেহ নেই, কিন্তু এটি একেবারেই নতুন, আমরা এমন অভিজ্ঞতা ছিল না তা কিন্তু নয়। তো এর মধ্যে যেটা পরিবর্তন সেটি হলো যে এবার বিচারের আওতায় আনা হয়েছে, এবং এটি হলো ভালো লক্ষণ। আমরা আশা করব যেন এটা বিচারটা হয়। যেটা আপনি বললেন রাজনৈতিক কার্যক্রমে, অবশ্যই আমাদের বিশেষ করে কৃষি খাতে যথেষ্ট কিন্তু একটা খারাপ প্রভাব পড়ে, কারণ এটা আপনি জানেন কৃষি পণ্য পচনশীল। এটা দেখেছি যে খামারিরা দুধ ফেলে বেগুন নষ্ট করছে আপনার। তো এই কদিন আগে প্রেস ক্লাবের সামনে ডিম বিতরণ করা হয়েছে বিনামূল্যে। 5 বছরে চমৎকার সাফল্যের অধিকারী সরকার হলেও এখন কিন্তু কৃষিতে এর একটা ধাক্কা লাগছে। তো এটা আমরা আশা করব, যেটা ডক্টর মনসুর বললেন, এই নির্বাচনী প্রক্রিয়া শেষ হতে হবে, কারণ এটার জন্য আমরা কাউকে এককভাবে বলতে পারি না। আমি সকল রাজনীতিকদেরই বলবো, বা রাজনীতির কাছে আমাদের নাগরিক হিসাবে কামনা থাকবে যে এটা সলিউশন বা সমাধান তো হতেই হবে, সমঝোতায় আসতে হবে। আর দাবি যদি মনে করি আমি যা দিলাম সেটি মানতে হবে, এমন দাবি এদেশে কখনো মানা হয়নি, কোন দল কেউই কখনো পাবে। ওই সমঝোতায় আসতে হবে, ছাড় দিতে হবে, অর্থনীতিকে যাতে আমরা জিম্মি না করি। আমি আবার বলবো, বিদেশে যেটা পার্থক্য, তারা অর্থনীতি যখন দেখে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, তখনই কয়েক ঘন্টা আগে তারা সমঝোতায় চলে আসে, মানে চূড়ান্ত সময়ের। তো এই বোধ বা এই অনুভূতি আমাদের সকল রাজনৈতিক দল, রাজনৈতিক শ্রেণী সকলেরই থাকতে হবে। তো এটা আমরা সুশীলরা বা যারা আমরা নাগরিক শ্রেণী বলি, হাজার বলেও কিছু করতে পারবো না যদি না রাজনীতিকরা নিজেরা এসে সমঝোতার মধ্যে এটা সমাধান না করেন। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় আজকে শেষ হয়ে গেছে, এবং ডক্টর আলম, আপনি শেষে যে কথাটা বলছিলেন সেই কথাই বোধহয় আমাদের সবার জন্যই একভাবেই আমরা বলতে পারি যে অর্থনীতি যেন অনেক ক্ষেত্রেই রাজনৈতিক স্বার্থের চেয়ে উপরে স্থান পায়, সেক্ষেত্রেই বোধহয় আমাদের দেশ এগিয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আগামী সপ্তাহে শুক্রবার রাত 11টার সময় আবারও দেখা হবে, সঙ্গেই থাকবেন আশা করছি।